হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। এবার কি কথা শোনা যায় রে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ধুর, এতক্ষণ ধরে চিল্লায় যাচ্ছি, কোনো কথা শোনা যায় না। ভাই এতক্ষণ শোনা যায় নাই। ওই জান্নাত, তোর মাইক্রোফোন আজকেও নষ্ট হয়ে আছে, তুই মিউট করে রাখ। যায় না। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। ভাই এবার কথা শোনা যাচ্ছে, স্ক্রিনও তো পরিষ্কার দেখা যাচ্ছে, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে কি হয়েছিল একটু আগে, আমি অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছি চিল্লাচ্ছি চিল্লাচ্ছি, শেষে ব্রাহ্মণবাড়িয়াতে আমার টেক্সট করা লাগলো যে কথা শোনা যায় কিনা। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া থেকে উত্তর আসলো যে না, শোনা যাচ্ছে না। জি ভাইয়া। আল্লাহ। ওকে ভাইয়া, তাহলে আমরা একটু আল্লাহর নাম নিয়ে শুরু করি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যেগুলো দেখে এসেছি, এই কথাগুলো মনে রাখা খুব জরুরি, তাই আমরা একটু মনে করে দেখছি ভাই। জান্নাত মিউট কর ভাই। তাহলে এরকম দুইটা চার্জ যদি কখনো এরকম দূরত্বে অবস্থান করে, অনেকগুলো কেস হইতে পারে। Q1 পজিটিভ, Q2 নেগেটিভ, Q1 নেগেটিভ, Q2 পজিটিভ, দুইটাই দুইটাই নেগেটিভ, এরকম অনেকগুলো কেস হইতে পারে। একজন আরেকজনকে অনেক রকম ভাবে বল অ্যাপ্লাই করতেই পারে। তো আমি ভাইয়া মনে করে নিলাম Q1টা পজিটিভ, এবং Qটাও যদি পজিটিভ হয় এবং Q1 যদি Q2-র উপর ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে সেই ফোর্সটা হবে এরকম। আর সেই ফোর্সের ক্ষেত্রে আমরা যদি গল্প করি, এইদিকে যদি একটা ইউনিট ভেক্টর আর নিয়ে আমরা কথাবার্তা বলে দেই, তাহলে কুলম্বস ল আমাদেরকে শিখালো যে এই ফোর্সটা হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার ইউনিট ভেক্টর আর। আর এপসাইলন এটা সমান আমরা শিখে আসলাম k ইনটু এপসাইলন নট। আর 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালুটা আমাদের জানা থাকলো, সেটা হচ্ছে 9 ইনটু 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই তো ছিল ভাইয়া, তাই না ভাইয়া? কুলম্বস ল প্রথমত আমরা তো এটাই শিখেছি, তাই তো? কথা বলি একটু। জি ভাইয়া। ওকে, এরপর ভাই আমরা আপনাদের সাথে একটু কথা বলতে শুরু করলাম, সেটা হচ্ছে যদি আমি ইলেকট্রিক ফোর্স লাইন বা তড়িৎ বলরেখার কথা বলি, তাহলে এটা যদি পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্র হয়, এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা পয়েন্ট যদি এটা হয়, এইখানে যদি আমরা টেস্ট চার্জটা রাখি, কারণ টেস্ট চার্জ তো সবসময় পজিটিভ হয়, তাহলে আমরা দেখেছিলাম আমাদের এই টেস্ট চার্জটা তাহলে কোন দিকে মুভ করে, এইভাবে মুভ করে, এইভাবে মুভ করে। তাই আমাদের ফোর্স লাইনটা তাহলে কিভাবে কাজ করলো ভাইয়া? ফোর্স লাইনটা তাহলে কাজ করলো চার্জ থেকে পয়েন্টের দিকে, ফ্রম চার্জ টু পয়েন্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ডের যদি পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে ফোর্স লাইন কাজ করেছে ফ্রম চার্জ টু পয়েন্ট। এটা যদি নেগেটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড হয়, যদি আমরা এই জায়গায় টেস্ট চার্জটা রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম এই বেচারা ফোর্স পাচ্ছিল এই দিকে, তার মানে আমরা বললাম ফোর্স লাইন তাহলে কাজ করলো ফ্রম পয়েন্ট টু চার্জ। এই তো ভাইয়া, তাই না? কথা বলি একটু, কথা বলেন। জি ভাইয়া। আচ্ছা,
এখান থেকে আমরা তাহলে দাঁড় করালাম যে পজিটিভ চার্জের জন্য ফোর্স লাইন হবে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডস, আর নেগেটিভ চার্জের জন্য ফোর্স লাইন হবে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ডস। আচ্ছা, এরপর আমরা আপনাদের সাথে কথা বললাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নামের একটা গল্প নিয়ে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমাদের প্লেসড চার্জ যেটা, সেটা ইন্টেন্সিটির জন্য আমরা বলেছিলাম এটা অবশ্যই পজিটিভ চার্জ নেব, আর রেফারেন্স চার্জটা পজিটিভ নেগেটিভ যে কোনোটা হইতে পারে। তাহলে রেফারেন্স চার্জ পজিটিভও হতে পারে, রেফারেন্স চার্জটা নেগেটিভও হতে পারে, বাট আমরা প্লেসড চার্জ যেটা সেটা ডেফিনেটলি পজিটিভ নেব। এরকম যদি কোনো গল্প হয়ে থাকে তাহলে আমরা দেখে আসলাম এই ক্ষেত্রে এই বেচারা তাহলে ফোর্স পাইলো ভাইয়া এই দিকে। এইটা যদি আমরা সেই ইউনিট ভেক্টর আর এর কথা বলি তাহলে এই আরটা এরকম হবে, আর যদি এইখানে কথা বলে থাকি তাহলে এই বেচারা ফোর্স পাইলো এই দিকে, এবং আমাদের যে ইউনিট ভেক্টর আর এর কথা বলে থাকি তা যদি এরকম হয় তাহলে আমরা ইন্টেন্সিটি ডিফাইন করলাম এরকম ভাবে যে ওই যে চার্জটা ফোর্স ফিল করলো 1 কুলম্ব চার্জ তাহলে কতটুকু ফোর্স ফিল করবে, তার মানে F/Q2, যেটাকে আমরা আপনাদের সাথে সুন্দর করে বলে আসলাম যে এইটা হচ্ছে 1/4πε Q1 ডিভাইডেড বাই r স্কয়ার ইউনিট ভেক্টর r। এখন এটাকে আমরা জেনেরিক বানালাম ভাই আপনাদের জন্য, এখান থেকে আমরা একটু জেনেরিক বানালাম। জেনেরিক বানিয়ে এটাকে কি লিখলাম যে E সমান তাহলে হলো F/Q, এইটা সমান তখন আমরা বললাম 1/4πε Q ডিভাইডেড বাই r স্কয়ার ইউনিট ভেক্টর r। এখানে আপনি ডিক্লেয়ার করলেন এইটা হচ্ছে ভাইয়া প্লেসড চার্জ হতে হবে, এইটা ভাইয়া রেফারেন্স চার্জ হতে হবে। এখন প্রথম কথা যেটা এই জায়গায় এইটা তাহলে কি হবে, এটা কোন দিকে হবে, এইটা তখন আমি আপনাকে নির্ধারণ করে দিয়ে আসলাম যে এটা কেমন হবে। এটা গত ক্লাস থেকে আমরা বারবার করে চিল্লাচ্ছিলাম। দেখেন ভাইয়া যে ইন্টেন্সিটির ডিরেকশন তাহলে কিরকম ভাবে কাজ করছে, দেখেন পজিটিভ চার্জের জন্য আমার ফোর্স লাইন যেরকম কাজ করেছিল ইন্টেন্সিটিও কিন্তু সেই দিকে, নেগেটিভ চার্জের জন্য ফোর্স লাইন যেরকম কাজ করেছে ভাই ইন্টেন্সিটিও সেই দিকে। তাই এইটাকে আমরা বললাম এটা হচ্ছে তড়িৎ বলরেখার দিকে, অ্যালং ইলেকট্রিক ফোর্স লাইন। তড়িৎ বলরেখার দিকে অ্যালং ইলেকট্রিক বলরেখার দিকে অ্যালং ইলেকট্রিক ফোর্স লাইন। তাহলে আর মানে তড়িৎ প্রাবল্য তাহলে কোন দিকে কাজ করবে সব সময়, তড়িৎ প্রাবল্য কাজ করবে তড়িৎ বলরেখা যেভাবে কাজ করে সেইভাবে। তড়িৎ বলরেখার দিকটা হবে হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিক বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন। এইটুকু কথা আমাদের গত ক্লাসগুলো থেকে মাথায় আছে কিনা একটু আমার সাথে শেয়ার করতে হবে ভাইয়া, একটু কথা বলেন এই কথাগুলো সবগুলো মাথায় আছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এরপর যদি আমি আপনার সাথে আরেকটু গল্প করতে চাই একই কথা নিয়ে, সেই কথাটা ছিল এরকম F is equal to QE। যখন এই কিউটা পজিটিভ হচ্ছিল ভাইয়া আমার সাথে কথা বলতে হবে, এটা যদি পজিটিভ হয় তাহলে F কোন দিকে কাজ করে, অ্যালং E না অপোজিট E? কথা বলতে হবে, E এর দিকে না বিপরীত দিকে? দিকে ভাইয়া। আর যদি এই কিউটা নেগেটিভ হয় তাহলে F কোন দিকে কাজ করে, বিপরীত দিকে। বিপরীত। এইটার অঙ্ক কিন্তু আজকেই করব, তখন ভুল করলে মাইরা তক্তা বানাবো ধইরা। তাহলে এখান থেকে আমরা খুবই কথা বলে আসলাম, খুবই ইম্পর্টেন্ট কথা বলে আসলাম যে এফ আর ই যেহেতু দুইটাই ভেক্টর কোয়ান্টিটি, এদের যখন ম্যাগনিটিউড ক্যালকুলেট করব তখন চার্জের চিহ্ন বসাবো না, গতকালকে বলে আসছি। আর চার্জের চিহ্ন তাহলে কিসের জন্য ব্যবহার হবে, শুধুমাত্র তাদের দিক নির্দেশ করতে বা ডিরেকশন আইডেন্টিফাই করতে। তাহলে আমরা বলতে পারছি polarity of charge is not used in case of
calculation of magnitude of F and E. The polarity is used to indicate their direction. তাহলে F এবং E এর মান নির্ণয় করার সময় চার্জের চিহ্ন ব্যবহৃত হয় না। F এবং E এর মান নির্ণয় করার সময় চার্জের চিহ্ন ব্যবহৃত হয় না। চার্জের চিহ্ন দ্বারা এদের দিক নির্দেশিত হয়। ঠিকঠাক? কারো কোনো আপত্তি আছে ভাইয়া? কথা বলেন। না ভাইয়া। ওকে। উফ, আজকে আমাদের ঈদের আগে শেষ ক্লাস, ছুটি ছুটি ভাব, তাই একটা অঙ্ক করে আমরা ছুটি নিয়ে নেব আজকে। ভাইয়া কয় তারিখ পর্যন্ত ছুটি থাকবে? আমার ফিজিক্স ক্লাস ছুটি থাকবে ভাই, সবসময় যে কোনো ক্লাস 2 দিন ছুটি থাকে, 2টা ক্লাস ছুটি থাকে। যেমন ফিজিক্স ক্লাস ছুটি থাকবে হচ্ছে 23-24-এর 2টা, তার মানে আবার 30 তারিখে ক্লাস হবে। আচ্ছা, এইটা ভাইয়া একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা অঙ্ক দেওয়ার আগে একটা কথা বলে নিতে হবে, অঙ্ক দেওয়ার আগে একটা গল্প করতে হবে। আচ্ছা ভাইয়া, মনে করেন যে এইটা একটা রেফারেন্স চার্জ, এইটা একটা রেফারেন্স চার্জ। হ্যাঁ, এই চার্জের তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভাইয়া, এই চার্জের এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ভালো করে শুনবেন, এটা খুব জরুরি একটা কথা। আমি আপনাকে জিজ্ঞেস করলাম এখান থেকে 20 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত। নিশ্চয় আপনার কোনো আপত্তি নাই, আপনি বলবেন যে ভাইয়া 20 সেন্টিমিটার দূরে বের করতে বলছেন, ওই যে ভাই আর এর মান 0.2 বসাই দিব, কিউ এর মান তো আপনি দিয়েছেন, অঙ্ক শেষ ভাই। এবার আমি আপনাকে জিজ্ঞেস করলাম 10 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত। আপনি বলবেন নো প্রবলেম ভাইয়া, আপনি ওইখানে ওই যে ভাইয়া এর ফর্মুলা শিখায় আসছেন, আমি খালি আর এর মানটা বসাই দিব, তাহলেই ভাইয়া আমার অঙ্কটা হয়ে যাবে। এবার আমি প্রশ্ন করলাম ভাইয়া, যদি এই পয়েন্টে প্রাবল্য বের করতে বলে, তাহলে বলেন তো ভাই এবার ইন্টেন্সিটির কি অবস্থা হবে? লাল পয়েন্টটা ইন্টেন্সিটি কি হবে বলেন তো দেখি ভাইয়া। আরই তো নাই, আরই তো নাই, তার মানে আর জিরো, এইটাতে আর জিরো। তাহলে আর যদি জিরো হয় তাহলে ই কি আনডিফাইন্ড না? জি ভাইয়া। বলা যায় না, যায় না? কথা বলেন তো ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে যে পয়েন্টে কোনো একটা রেফারেন্স চার্জ বসে আছে, ওই পয়েন্টে ওই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আনডিফাইন্ড, এটা কোনোভাবেই ডিফাইন করা সম্ভব না। তাহলে এখন থেকে একটু মাথায় রাখবেন, যদি কোনো কারণে কোনো একটা পয়েন্টে একটা রেফারেন্স চার্জ বসে থাকে, আর ওই পয়েন্টেই যদি আমাকে ইন্টেন্সিটি বের করতে বলে, তাহলে আমি উত্তর বলবো যে ওই পয়েন্টে ওই চার্জের জন্য ইন্টেন্সিটি হচ্ছে আনডিফাইন্ড। ক্লিয়ার? কথা বলি ভাইয়া। ভাইয়া বলেন। এখানে তো আমরা আর জিরো দিয়ে বলতেছি যে আনডিফাইন্ড, কিন্তু আসলে মানে বাস্তবে জিনিসটা কি বুঝাইতেছে যে ওই বিন্দুতে আসলে বের করা সম্ভব না, অনেক তীব্র বা কিছু নাই এরকম মানে বিষয়টা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন, এটা একটা ভালো কথা বলেছেন। এটা নিয়ে আমি তাহলে বলতে পারি দূরত্ব যত কমে এটা তত বাড়ে, তাই তো ভাইয়া? জি ভাইয়া। তো এটা এতটা বেড়ে যায় যে এটা কোনোভাবেই ডেফিনেশনে নিয়ে আসা যায় না, এত বেশি হয়ে যায়। জি ভাই, বুঝতে পারছি। তো ভাইয়া, আমি আপনাকে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অথবা একটা সমবাহু ত্রিভুজ দিচ্ছি, যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার। এটার নাম বলছি এ, এটার নাম বলছি বি, এটার নাম বলছি সি। আপনার এইখানে একটা চার্জ রাখছি পজিটিভ 3 মাইক্রোকুলম, এখানে একটা চার্জ রাখছি নেগেটিভ 4 মাইক্রোকুলম,
এখানে একটা চার্জ রাখছি পজিটিভ 2 মাইক্রোকুলাম। এবার আপনাকে কোশ্চেন করছি, আমি 4টা কোশ্চেন দেব, একই রকম কোশ্চেন, একটা পারলে সব পারবো, না পারলে কোনোটাই পারবো না। জানুক ভাইয়া একটু মিউট করে রাখ স্পিকারটা। ইংলিশ ভার্সন চিল্লাবি না। ইংলিশ ভার্সন মোটেও চিল্লাবি না। এটা সেম কোয়েশ্চেন, শুধু পজিটিভ 5 ন্যানোকুলম। ওই একই রকম কোয়েশ্চেন দিব, ইংরেজিতে লিখবো, খালি বি বিন্দুর বদলে সি বিন্দু লিখবো। তাই বাংলা ভার্সনের এখানে চিল্লানোর কিছু নাই, খালি বি বিন্দুর বদলে সি বিন্দু লিখলেই হবে। আর -5 এর জায়গায় -6। সেম কোয়েশ্চেন ভাইয়া, শুধুমাত্র পজিটিভ 6 ন্যানোকুলম। তাহলে বাংলা ইংরেজি কোন ভার্সনেরই চিল্লানোর কথা না, আমি একই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়েছি। সবার কোয়েশ্চেন লেখা হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। এগুলোর মধ্যে 1 নম্বর অঙ্কটা যদি আমি করে দেই, তাহলে সকল ধরনের ইনফরমেশন আপনার কাছে পৌঁছায় যাবে। 2 করলে একটা জিনিস একটু কেমন যেন মনে হবে, 3 করলে কিছু বাদ চলে যাবে, এরকম মানে 1 নম্বর অঙ্কে সবচেয়ে বেশি ইনফরমেশন লাগবে। তাই আমি 1 নম্বরটা করছি। আমি আবার বলছি, প্রাবল্যের অঙ্কের থিম প্রত্যেকটা জায়গায় সেম, গল্প সেম। আর এইখানে এখন আপনি সর্বপ্রথম কথা হচ্ছে, আপনি ভাবতেই পারেন যে ভাই আমি বি বিন্দুতে ওই যে চার্জটা বসাই দিব, দিয়ে কোন ফোর্স কোনটা কি ধরনের ফোর্স অ্যাপ্লাই করছে সেটা দেখবো, তাহলেই তো আমার হয়ে যায়। আপনি আবার ইন্টেন্সিটির গল্প কেন নিয়ে আসতেছেন? আমি ফোর্স নিয়ে আসবো, হিসাব নিকাশ করব। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, একটু খেয়াল করে দেখতে হবে, আপনি কিন্তু এই বি পয়েন্টে, ভাইয়া ভালো করে শুনবেন, হ্যাঁ ভাইয়া, এই বি পয়েন্টে -5 ন্যানোকুলাম চার্জ কখনোই বসাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত +2 মাইক্রোকুলাম চার্জ এক্সিস্ট করছে। কারণ একটা পয়েন্টে আপনি একটা কণার ছাড়া অন্য কণা বসাইতে পারবেন না ভাইয়া, খুব স্বাভাবিক। আপনি যদি অ্যাটমের কথা চিন্তা করেন, তাহলে এখানে যদি আপনার নিউক্লিয়াস থাকে, এর চারপাশে ইলেকট্রন থাকবে, তাহলে এই ইলেকট্রন প্রোটনকে নিউট্রাল করে রাখে। আপনি কি কোনোদিন পারবেন ইলেকট্রনকে প্রোটনের জায়গায় বসাইতে বা প্রোটনকে ইলেকট্রনের পজিশনে বসাইতে? এটা কি কোনোভাবে পসিবল ভাইয়া? না ভাইয়া। তাহলে পারে আপনি ওই যে 2 মাইক্রোকুলম্বের যে চার্জটা, এটা যতক্ষণ এক্সিস্ট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি -5 ন্যানোকুলাম চার্জ ওখানে বসাতেই পারবেন না। তাই আপনারা যারা ওই যে গরুর মতো এরকম ভাবে ভাবতে চাচ্ছেন
যে আমি ওখানে -5 ন্যানোকুলাম চার্জ বসাই দিব, তারপর এ তাকে আকর্ষণ করতেছে না বিকর্ষণ করতেছে দেখবো, সি তাকে আকর্ষণ করতেছে না বিকর্ষণ করতেছে এটা দেখবো, দিয়ে আমি হাওয়া হয়ে যাব। এই কথাগুলো ভাই আপনি এখন কাজ করতে পারবেন না। আপনি এখন যে কাজটা করতে বাধ্য সেটা হচ্ছে আপনাকে সবার আগে বি পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে হবে। এরপর থেকে যখনই শুনবেন এরকম কথা যে আমি একটা চার্জকে স্থাপন করতে চাই আর সেই স্থাপিত চার্জটা কত ফোর্স ফিল করবে, আপনি সবার আগে ওই পয়েন্টে ইন্টেন্সিটি কত সেটা বের করবেন। তাহলে আসেন দেখি ভাইয়া আমরা বি পয়েন্টের ইন্টেন্সিটি আগে বের করেন। তাহলে বি পয়েন্টের যদি আমরা ইন্টেন্সিটি বের করতে যাই ভাইয়া, তাহলে প্রথম গল্পই যেগুলো হবে, তাহলে বি পয়েন্টে কে কে ইন্টেন্সিটি তৈরি করতেছে সেটা আগে চেক করতে হবে ভাইয়া। এটা বি পয়েন্ট ছিল, এটা এ পয়েন্ট ছিল, এটা সি পয়েন্ট ছিল। এ পয়েন্টে কত চার্জ ছিল আমাকে একটু বলে দেন তো ভাইয়া, এ পয়েন্টের চার্জটা কত ছিল? 3 মাইক্রোকুলম। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা, এবার বলেন আমরা তো বি পয়েন্টে ইন্টেন্সিটি ক্যালকুলেট করব, তাহলে বি পয়েন্টে যদি কোনো চার্জ বসে থাকে ওই চার্জের জন্য ওই পয়েন্টে কি ইন্টেন্সিটি ডিফাইন্ড না আনডিফাইন্ড? আনডিফাইন্ড ভাইয়া। আনডিফাইন্ড। তাহলে ওইটা চার্জ নিয়ে মারামারি করার কোনো কিছুই নাই, তার মানে ওই চার্জ নিয়ে আমার চিন্তা ভাবনা করারই কিছু নাই। তাই ইন্টেন্সিটি আমি যখন বের করব তখন ওই চার্জ এখান থেকে হাওয়া হয়ে চলে যাবে ভাইয়া, ও চার্জ থাকা না থাকার কোনো রকম ইম্প্যাক্ট পড়ে না। তাহলে সি পয়েন্টে কত চার্জ ছিল একটু কথা বলেন তো ভাইয়া? -4 ছিল। 4? হ্যাঁ ভাই -4। আচ্ছা ঠিক আছে, -4 মাইক্রো। এখন আপনি একটু মনে করে দেখেন, তাহলে বি পয়েন্টে ইন্টেন্সিটি তৈরি করবে এ, বি পয়েন্টে ইন্টেন্সিটি তৈরি করবে সি, আর বি পয়েন্টের যে চার্জ ছিল সেই চার্জের জন্য ওই পয়েন্টের ইন্টেন্সিটি আনডিফাইন্ড নাই। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে ভাইয়া ওই চার্জটা আপনি হাওয়া করে দিলেন কিভাবে? এই একটা চার্জ হাওয়া হয়ে গেল, এটা কি সম্ভব ভাইয়া? একটা চার্জ আপনি হাওয়া করে দিলেন। প্রশ্নের ল্যাঙ্গুয়েজে যখন বলে যে ওই পয়েন্টেই আপনি আরেকটা চার্জকে বসাবেন, তার মানে হচ্ছে ওই পয়েন্টের যে চার্জটা ছিল সেটাকে নিউট্রাল করে দেওয়া হয়েছে, সামহাউ কোনো না কোনো ভাবে নিউট্রাল করে দেওয়া হয়েছে। তাহলে যে প্রোটনের পাশে যেমন খানিকটা দূরে ইলেকট্রনকে নিয়ে আসলে প্রোটন নিউট্রাল হয়ে যায়, বা ইলেকট্রনের খানিকটা দূরে প্রোটনকে নিয়ে আসলে ইলেকট্রন নিউট্রাল হয়ে যায়, ঠিক একই রকম ভাবে ভাইয়া বি পয়েন্টের আশপাশে কোনো একটা জায়গায় যখন আমি -2 মাইক্রোকুলাম নিয়ে আসবো তখন এটা নিউট্রাল হয়ে যাবে। যখন এটা নিউট্রাল হবে তখন আপনি বি পয়েন্টে অন্য চার্জ বসাইতে পারবেন। তাই ইন্টেন্সিটি যখন ক্যালকুলেট করা হচ্ছে ওই বিন্দুতে, তখন বলা হচ্ছে যে ওই বিন্দুতে ওই চার্জের জন্য আমার ইন্টেন্সিটি আনডিফাইন্ড, তাই ওই চার্জ নাই। ওই চার্জ নাই মানে হচ্ছে ওই চার্জ অন্য কারো দ্বারা কি হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে ভাইয়া। আমি কি আমার ইনফরমেশন আপনাকে পৌঁছায় দিতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে এখন দেখেন তো ভাইয়া পজিটিভ চার্জের জন্য ইন্টেন্সিটি কিভাবে কাজ করে আপনি শিখে আসছেন, চার্জ থেকে পয়েন্টের দিকে না পয়েন্ট থেকে চার্জের দিকে? আপনি জানেন ভাইয়া এটা চার্জ থেকে পয়েন্ট না পয়েন্ট থেকে চার্জ? পজিটিভ চার্জের জন্য ইন্টেন্সিটি চার্জ থেকে পয়েন্ট। তাহলে চার্জ থেকে পয়েন্টের দিকে। আর নেগেটিভ চার্জের জন্য চার্জ থেকে পয়েন্ট না পয়েন্ট থেকে চার্জ? কথা বলেন। পয়েন্ট থেকে চার্জ। পয়েন্ট থেকে চার্জ। এখন আপনারা সেই মহান চ্যাপ্টার ভেক্টরে শিখেছিলেন ভেক্টর কিভাবে কাজ করে, টু এ পয়েন্ট না ফ্রম এ পয়েন্ট, কোন বিন্দুতে না কোন বিন্দু থেকে? কোন বিন্দু থেকে। কোন বিন্দু থেকে, ফ্রম এ পয়েন্ট। তাহলে পারে E1 দেখেন টু দা পয়েন্ট বি কাজ করছে, তাই তাকে ফ্রম দা পয়েন্ট বি বানান। E2 দেখেন ফ্রম দা পয়েন্ট বি কাজ করছে, তাই নো টেনশন। আমরা তো স্থির তড়িৎ পড়ছি, রাইট? তাহলে আমাদের রেজাল্টেন্ট কাজ করবে এইভাবে। যেহেতু ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ, তাই এই অ্যাঙ্গেলটা আমরা চিনি।
তাহলে বাকি অ্যাঙ্গেল কত রে ভাইয়া? 120। এরপর ওটা কত অ্যাঙ্গেলে কাজ করছে আপনি ইচ্ছা হলে ইটুর সাথে কত অ্যাঙ্গেলে সেটা বলতে পারেন, ইচ্ছা হলে E1 এর সাথে কত অ্যাঙ্গেল সেটা বলতে পারেন। আমি বললাম E1 এর সাথে। এখন তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে E1 আর E2 এই দুটো ক্যালকুলেট করে নাও। এই দুটো ক্যালকুলেট করার জন্য আমরা শিখে আসছি ভাইয়া। এখন আপনি বলেন তো ভাইয়া, আপনি E1 আর E2 এই দুটো যে ক্যালকুলেট করবেন, ই নির্ণয় করার জন্য তো দুটো ফর্মুলা ছিল, একটা প্লেসড চার্জের জন্য, একটা রেফারেন্স চার্জের জন্য। এই ম্যাথ আপনাকে কোন দিকে মাথা ঘুরাইতে বলে, প্লেসডের জন্য না রেফারেন্সের জন্য? কথা বলতে হবে। রেফারেন্স। রেফারেন্সের জন্য। খুবই স্বাভাবিকভাবে কথা ভাইয়া, কারণ এরকম তো হয় নাই যে বি পয়েন্টে আপনি Q1 কে প্লেস করেছেন, এরকম হয় নাই বি পয়েন্টে Q2 কে প্লেস করেছেন। তাহলে Q1 Q2 তাদের নিজেদের জায়গায় আছে, থেকে ওই জায়গায় ইন্টেন্সিটি তৈরি করেছে, তাই তারা রেফারেন্স চার্জ। আর রেফারেন্স চার্জের জন্য আমরা শিখে আসছি 1/4 পাই এপসাইলন। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি কোনো মাধ্যমের কথা উল্লেখ করেছে, যে কোন মাধ্যম না বলেছে? ভাইয়া। কোনো মাধ্যমের কথা না বললে সেটাকে শূন্য মাধ্যম বলে ধরে নেবেন, এটাই স্বাভাবিক। তাহলে সো আপনি যখন E1 লিখছেন কিন্তু তার উপর ভেক্টর চিহ্ন দিচ্ছেন না, তার মানে আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন এখান থেকে? কথা বলি ভাইয়া। শুধু মান। শুধু মান। তাহলে 1/4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে 9 × 10⁹। দেখেন তো ভাইয়া, ই এর মান নির্ণয় করার জন্য চার্জের চিহ্ন ব্যবহার হয় না হয় না? হয় না। হয় না। তাহলে এটা হচ্ছে 3 × 10⁻⁻6 আর দূরত্ব ছিল 2। ক্যালকুলেটর প্লিজ। 27/4 বললেই তো হয়, বাকিগুলো তো এমনি বোঝা যায়। 27/4 কত? 6750। একই রকম ভাবে E2 9 × 10⁹। চার্জ দেখেন তো ভাইয়া কত, -4 মাইক্রোকুলাম চার্জ, কিন্তু এই যে ভাইয়া প্রাবল্যের মান ব্যবহার করছেন, তাহলে প্রাবল্যের মান ব্যবহার করার জন্য কি আপনি চার্জের চিহ্ন নেবেন? না ভাইয়া। তাহলে এটা হচ্ছে 4 × 10⁻⁻6 আর এটা হচ্ছে 2 স্কয়ার। তাহলে তো 4 4 কেটে চলে গেল ভাইয়া, তাহলে এটা হচ্ছে 9000। এখন আসেন ভাইয়া, আপনি এখন সুন্দর গল্প করতে পারবেন যে আপনি যে ইটা পেলেন, সেই ইটা কিরকম ভাবে পেয়েছেন। এই যে E1 এবং E2 এদের দুইজনকে যোগ করে পেয়েছেন, ভেক্টর যোগ। আমরা তো স্থির তড়িৎ পড়ছি, তাই না ভাইয়া? ভেক্টর। আচ্ছা, তাহলে এটা সমান কি হবে ভাইয়া, বল দেখি, কথা বলি একটু। E1 স্কয়ার। হ্যাঁ ভাইয়া, একদম স্থির তড়িৎ পড়ে উদ্ধার করে দিচ্ছি আমরা। সবগুলো মান বসায় আমাকে একটু বলে দাও এর মান কত। কত রে ভাইয়া মান? 8112.49। 8112.49। তাহলে এতটুকু বললেই তো হবে, তাই না? প্রাবল্য তো এতটুকু বললেই হয়ে যায়, আর কি কিছু বলার দরকার আছে ভাইয়া? হ্যাঁ, দিক লাগবে তো। ও আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে থিটা tan ইনভার্স, ওই যে যার সাথে কোণ করে সেটা পি এর মতো কাজ করে, অন্যজন কিউ এর মতো কাজ করে। তাহলে থিটা এটা E1 এর সাথে ধরেছিলাম, তাহলে E1 পি এর মতো কাজ করবে আর E2 কিউ এর মতো কাজ করবে। তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। সবগুলো মান বসায় কোণ বলে দে ভাইয়া কত।
40.9। 40.9। তাহলে এতটুকু লিখে রাখাই তো যথেষ্ট, তাই না ভাইয়া? আর তো কিছু লিখতে হয় না। যার সাথে ধরতে হয় তাকে লিখতে হয়। ও আচ্ছা, থ্যাংক ইউ। আরে তোদের তো অনেক মনে আছে, আমার সত্যিই ভালো লাগছে। তাহলে E1 এর সাথে এখন আপনার গল্প শুরু হলো ভাইয়া। আপনি একটা চার্জ স্থাপন করবেন না ভাইয়া, তাহলে আপনি সি পয়েন্টে ইন্টেন্সিটির মান বের করেছেন, ইন্টেন্সিটির দিক বের করে ফেলেছেন। এখন প্রশ্ন হচ্ছে ওই সি পয়েন্টে আপনি একটা চার্জ প্লেস করতে চেয়েছিলেন, তাহলে প্লেস চার্জের জন্য আপনি শিখে আসছেন F ইজ ইকুয়াল টু QE, এবং যে চার্জটা প্লেস করতে চেয়েছিলেন সেটা কত ছিল ভাইয়া? -5 ন্যানোকুলাম, রাইট? জি ভাইয়া। তাহলে এই যে F দেখেন ভেক্টর চিহ্ন দেই নাই, তাহলে আপনি মান বের করবেন অবশ্যই। আর এটার মান বের করার সময় কি আপনি চার্জের চিহ্ন ব্যবহার করেন না করেন না? কথা বলেন তো ভাইয়া। করি না। তাহলে 5 × 10⁻⁻৯, আর E এর মান একটু আগে বের করে আসলেন 8112.49। ক্যালকুলেটর কি বলে? যা বলে কিছু একটা বলে, দরকার নাই। এখন ফোর্স তো ভেক্টর, তাই শুধু মান দিয়ে তো আপনি বলতে পারবেন না, ডিরেকশন বলতে হবে। তাহলে এবার বলেন তো কিউটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে কিউ যদি নেগেটিভ হয় তাহলে ফোর্স কোন দিকে কাজ করবে? অ্যালং দা ই না অপোজিট দা ই? অপোজিট। অপোজিট টু ই। হয়ে গেল কাজ আপনার। তাহলে ই তো আপনার বের করাই আছে, আপনি ই এর সকল পরিচয় দিয়ে আসছেন। তাহলে ই যেদিকে কাজ করছে এফটা তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে ই যেদিকে কাজ করেছে এফ তার বিপরীত দিকে কাজ করবে, লাইক দিস। এবং এটা কোনটা? -5 ন্যানোকুলাম চার্জ যেটা, সেটা ফেস করবে। বুঝাতে পেরেছি না পারি নাই? কথা বলেন তো ভাইয়া। ভাইয়া কথা বলেন, বুঝাতে পেরেছি কিনা? জি ভাইয়া। বুঝেছি জি ভাইয়া। ভাইয়া। এই ম্যাথটা আপনি গরুর মতো করলেও যে ডিরেকশন সেম আসতো সেটা কিন্তু আপনি একটু চেক করে দেখতে পারেন। আপনি একটু চেক করে দেখতে পারেন, গরুর মতো করলেও ডিরেকশন এরকমই আসতো। এখানে পজিটিভ চার্জ ছিল, এখানে নেগেটিভ চার্জ ছিল, আর আপনি এখানে প্লেস করেছেন যেটা, সেটা হচ্ছে -5 ন্যানোকুলাম। আর যেটা ছিল সেটা তো এখন নাই করে দিতে হবে। গরু পদ্ধতিতে আপনি এক্সপ্লেইন করতে পারবেন না কেন নাই করে দিয়েছেন বা নাই করে দিয়েছেন। প্রাবল্য দিয়ে আপনি এক্সপ্লেইন করতে পেরেছেন যে বি পয়েন্টে যে চার্জ আছে ওই চার্জের জন্য ওই পয়েন্টে ইন্টেন্সিটি আনডিফাইন্ড, সেজন্য আমি ওটা ডেফিনেশনের মধ্যে আনতে পারি। বাট যখন আপনি এরকম করতে যাবেন তখন আপনি বলতে পারবেন না যে আসলে ওই চার্জ গেল কই, তাহলে আপনাকে বলতে হবে আপনি হাওয়া করে দিচ্ছেন। যাই হোক, মুড়ি কিনা খান। এবার তাহলে ওই যে এ পয়েন্টের চার্জ এটাকে আকর্ষণ করবে, আর এই যে বি পয়েন্টের চার্জ, এই সি পয়েন্টের চার্জ এটাকে বিকর্ষণ করবে। তাই ওই দুইটার ফলাফল দেখেন, এই যে দেখেন, আপনি যদি একটু হিসাব করেন তাহলে এরকমই হবে ভাই। তার মানে আপনি যেরকম ছবি এঁকেছেন ফোর্স কিন্তু সেরকম। বুঝা যায় না? যায় না? কথা বলেন তো ভাইয়া। যায়। তো আশা করছি এখন আপনি গরুর মতো কাজ করবেন না। তাহলে আমি ম্যাথ কি বুঝাতে পেরেছি না পারি নাই? কথা বলো তো ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। ফ্যান্টাস্টিক ম্যাথ। একটা ম্যাথ করা মানে 4টা ম্যাথ হয়ে যাওয়া। কারো কোনো কথা থাকলে জিজ্ঞেস করে ফেলো। কারো কোনো কথা আছে? এখন দেখতো ভাই, এই অঙ্কে স্থির তড়িৎ কতটুক অ্যাপ্লাই করছস আর ভেক্টর কতখানি অ্যাপ্লাই করছস? পুরো থিমটাই তো তোকে ভেক্টর দিছে ভাইয়া, তাই ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন লাগবে সামনের ক্লাসে, এরকম করেই। তাহলে আমি অঙ্ক বুঝাতে পেরেছি ভাইয়া পুরোপুরি? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ব্রাহ্মণবাড়িয়া বলেন। ভাইয়া আমরা যে 9, 10 এ এই ম্যাথ গুলোই করতাম তখন কি জাস্ট এই চিহ্নগুলা ইগনোর করতাম? জি ভাই। মানে এই হ্যাঁ, বুঝছি। আচ্ছা। আমি সরল রেখায় আসি তখন তোদেরকে দেখাই দিব যে 9, 10 এ কি অকাজ করতি। তবে আমার কাছে যে বাচ্চাগুলো ছিল তাদের খাতায় খুব সুন্দর সুন্দর গল্প লেখা আছে। ওকে, তাহলে ঈদের আগের শেষ ক্লাস, বেশি গল্প গুজব নাই ভাইয়া, বলেইছিলাম একটা অঙ্ক করে ছুটি, একটা অঙ্ক শেষ।
তাহলে আপনারা অনেক অনেক ভালো থাকেন, আপনাদের ঈদ অনেক 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 ভালো কাটুক। ঈদ মোবারক। দেখা হবে তাহলে ঈদের পরে। 30 তারিখে আপনাদের সাথে ক্লাস ভাইয়া। হ্যাঁ, 30 তারিখ আপনাদের সাথে ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম টাটা। ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম। আলাইকুম ভাই।